ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কুশাল, আর তোমরা শুনছো ভুতুরে গল্প, এপিসোড নম্বর 18। দেখতে দেখতে চলে আসলাম 18তম এপিসোডে। তোমরা যদি ভুতুরে গল্পের পাশে থাকো, তাহলে 18 নম্বর কেন, 18,000তম এপিসোডে নিয়ে যাওয়া সম্ভব। তার জন্য কি করতে হবে? তার জন্য আরো বেশি বেশি ঘটনা পাঠাতে হবে, তাহলে তো নিয়ে যাওয়া সম্ভব, তাই না? আর আমার কাছে ঘটনা বলতে খুবই কম ঘটনা আছে। সবাই বেশি বেশি ঘটনা পাঠাও, আর বেশি বেশি তোমাদের বন্ধুদের, ফ্যামিলিদের সবাইকে ঘটনাগুলো শেয়ার করো, আর সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবার করো। আর ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকে দুটি ঘটনা আছে, দুটি ঘটনাই সত্যি খুব ভয়ানক ঘটনা। প্রথম ঘটনাটা একটা কবরস্থানকে নিয়ে, আর দ্বিতীয় ঘটনাটা একটা রাজবাড়িকে নিয়ে। রাজবাড়িটায় নাকি এখনও নাকি পায়ের নুপুরের শব্দ শোনা যায়, এখনও নাকি বিভিন্ন শব্দ শোনা যায়। চলো ঝটপট প্রথম ঘটনাটা দেখি কে কোথা থেকে পাঠিয়েছে, তারপর আমরা দ্বিতীয় ঘটনায় ফিরে যাব। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। দাদা ভাই, আমার নাম সেলিম মিয়া। আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি। দাদা ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দাদা ভাই, আপনার গলায় ঘটনা শুনতে আমার খুব ভালো লাগে। আপনার সমস্ত এপিসোড আমি শুনে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে যে আমার সমস্ত এপিসোড তুমি শুনে নিয়েছো। তারপরে কি লিখছে দেখি। দাদা ভাই, আপনি যখন বলেন না আধার যখন ডাকে কেউ জানে না কাকে, ও লাইনটা সত্যি খুব ভয়ানক। তাই তো ভাবি ভয়ের আর এক নাম ভুতুরে গল্প। গল্পটা যদি ভালো লাগে তাহলে আপনার গলায় ভুতুরে গল্পের সমস্ত শ্রোতাদের শোনাবেন। চলুন এবার ঘটনা শুরু করা যাক। আমার চাচার সাথে ঘটে গেছে সত্যি খুবই ভয়ানক একটা ঘটনা। সেই ঘটনাটা আজ আমি আপনাদের বলবো। ঘটনাটা আজ থেকে 12 বছর আগের ঘটনা। ময়মনসিংহ জেলার এক প্রত্যন্ত গ্রাম। গ্রামের দক্ষিণে বিশাল পুরনো কবরস্থান, চারিদিকে শিমুল আর কাঁঠাল গাছ। কব্বরগুলো অনেকটাই মাটিতে মিশে গেছে। লোকেরা একে বলে নিঃশ্বাস ফেলা কবরস্থান, কারণ রাতে নাকি সেখানে দাঁড়ালে মনে হয় মাটি শ্বাস নিচ্ছে। আমার চাচার নাম সালাম মিয়া, বয়স 48। আমার চাচার পেশা কবর খোঁড়া, মানে দাফনের কাজ করে। 20 বছরের বেশি সময় ধরে এই কাজ করছেন, কখনো ভয় পাননি। একদিন গ্রামের এক বৃদ্ধার দাফনের জন্য রাতে কবর খোঁড়ার প্রয়োজন পড়ে। মাগরিবের পর কাজ শুরু হয়। গ্রামের এক লোক বলেছিল, সালাম ভাই, আজকে কবর খুঁড়বেন না? চাচা হেসে বলেছিলেন, মৃত মানুষকে ভয় পায় না। কবর খোঁড়ার সময় হঠাৎ মাটি থেকে শব্দ, কেউ যেন নিচ থেকে নখ দিয়ে খুঁড়ছে। চাচা থেমে যান। আবার শব্দ। ঠিক তখনই কানের কাছে ফিস ফিস, এটা আমাদের জায়গা। তিনি পিছনে তাকান, কেউ নেই। হঠাৎ কবরস্থানের এক কোণে তিনি দেখেন একজন লোক বসে আছে, সাদা কাপড়, কিন্তু মুখ নেই, শুধু অন্ধকার। লোকটা দাঁড়িয়ে পড়ে, তার পা মাটিতে ছয় না। সে বলে, ভুল কবর খুঁড়ছ,
চাচার হাত পা অবশ হয়ে আসে, কোদাল পড়ে যায়। তিনি দৌড়াতে চান, কিন্তু পা নড়ে না। হঠাৎ মনে হয় চারিদিকের কবর থেকে চোখ তাকিয়ে আছে। চাচা অজ্ঞান হয়ে পড়েন। গ্রামের লোকজন তাকে কবরস্থানের বাইরে পায়, মুখে মাটি, চোখ খোলা। তিনি তখনও বলছিলেন, ওরা উঠে বসছে, ওরা উঠছে। এরপরের 3 দিন চাচা কথা বলতেন অচেনা কণ্ঠে। মাঝরাতে উঠে বলতেন, কবর খুঁড়ো। কুরআন শুনলেই চিৎকার করতো চাচা। এক রাতে তিনি নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, ওরা আমার ভেতরে আছে। তার কণ্ঠ ছিল একাধিক। গ্রামের এক প্রবীণ আলেম আসেন। ঘরে ঢুকেই তিনি বলেন, এটা এক জিন নয়, কবরস্থানের দল। রুকিয়া শুরু হলেই চাচা মাটিতে লুটিয়ে পড়েন। তার মুখ দিয়ে বলা হয়, আমাদের ঘুম ভাঙানো হয়েছে। ওইখানে আগে ওই কবরস্থানে বহু পুরনো দাফন আছে। কিছু কবর ভেঙে গেছে। সেই জায়গায় জিনরা থাকে। রাতে কবর খোঁড়া তাদের বিরক্ত করেছে। আমরা মানুষ নয়, কিন্তু আমাদেরও সীমা আছে। রুকিয়ার মাঝে হঠাৎ চাচা চিৎকার করে ওঠেন আর বলেন, ওরা উঠছে। ঘরের বাতি নিভে যায়। ঘরের ভেতর তীব্র দুর্গন্ধ আর কবরের মাটির গন্ধ। আলেম বলেন, আজ না ছাড়লে ও মারা যাবে। টানা 5 ঘন্টার পর হঠাৎ চাচা নিস্তেজ হয়ে পড়েন। তারপর দীর্ঘ নিঃশ্বাস। চোখ খুলে বলেন, আমি কি বেঁচে আছি? তিনি কিছুই মনে করতে পারেন না। চাচা আর কখনো রাতে কবর খোঁড়েন না। কবরস্থান আজও আছে। গ্রামবাসীরা বলে, রাতে কবরের মাটি নড়ে। কবরের পাশে দাঁড়ালে শ্বাস নিতে কষ্ট হয়। কেউ নাম ধরে ডাকলে তাকানো নিষেধ। কিন্তু যারা চাচাকে ওই রাতে দেখেছে তারা বলে, ওটা মানুষকে ছুঁয়েছিল কবরের ভেতর থেকে। ইসলামে জিনের অস্তিত্ব সত্য। আর কবরস্থান শুধু মৃত মানুষকে নয়, কিছু জায়গায় অদৃশ্য বাসিন্দারাও থাকে। ওই কবরস্থানে সূর্য ডোবার পর মানুষ গেলে মানুষ আর ফিরে আসে না। খুব সুন্দর একটি ঘটনা শুনলাম। অসংখ্য ধন্যবাদ তোমাকে যে এত সুন্দর একটি ঘটনা উপহার দেওয়ার জন্য। আর ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সবাই, ঠিক আছে? আর আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে পারো ভুতুড়ে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠিয়ে দিতে পারো। ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে পূজা, কাটোয়া থেকে। তিনি লিখেছেন, দাদাভাই কেমন আছেন? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমার ভুতুড়ে গল্পের জন্য আমি প্রায় 10 দিন ধরে আমি ঘটনা সংগ্রহ করেছি। তারপর আমি একটা সুন্দর একটা ঘটনা আমি তোমাকে উপহার দিতে পারলাম। তবে ঘটনাটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি। তো দাদু যেভাবে বলেছে আমি সেভাবেই তোমাকে বলছি। বর্ধমান শহরের বুকের মাঝখানে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, বর্ধমানের রাজবাড়ি। দিনের আলোয় সেটি ইতিহাস,
কিন্তু রাত নামলেই সে হয়ে ওঠে এক অন্য জগতের জায়গা। রাত 12টার পর রাজবাড়ির ভেতরে ঢুকতে সাহস করে না কেউ। প্রহরীরা পর্যন্ত নির্দিষ্ট সময়ের পর গেট বন্ধ করে দেন, কারণ তারা জানে এই বাড়ি শুধু ইট পাথরের নয়, এই বাড়িতে বাস করে অতীতের আত্মা। অনেকেই বলে গভীর রাতে শোনা যায় নুপুরের আওয়াজ। কেউ কেউ দেখেছে সাদা শাড়ি পরা এক নারীকে, চুল খোলা, চোখে অদ্ভুত বিষণ্ণতা। রাজবাড়ির বারান্দা পেরিয়ে ধীরে ধীরে হেঁটে যেতে রানী সৌদামিনী দেবী প্রায় 150 বছর আগে বর্ধমান রাজবংশের এক রানী ছিলেন, রানী সৌদামিনী দেবী। তিনি ছিলেন শিক্ষিতা, সঙ্গীতপ্রেমী এবং আশ্চর্য রকম স্বাধীন চেতনা। সেই সময়ে যখন নারীরা পর্দার আড়ালে থাকত, সৌদামিনী দেবী তখন রাজকার্য মত দিতেন। প্রজারা তাকে সম্মান করত, কিন্তু রাজবাড়ির ভেতরে অনেকেই তাকে ভয় পেত, কারণ তিনি প্রশ্ন করতেন, আর প্রশ্ন সবসময় ক্ষমতাবানদের অস্তিত্ব ফেলে দেয়। রাজা তখন অসুস্থ, রাজ্যের ভার কার্যত রানীর হাতেই। এই সুযোগে রাজ পরিষদের কয়েকজন সদস্য, বিশেষ করে দেওয়ান রুদ্রনারায়ণ, রানীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। গুজব ছড়ানো হয় রানী নাকি ইংরেজদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে। রাজবংশ বিক্রি করে দিচ্ছেন। কোনো প্রমাণ ছিল না, কিন্তু সন্দেহই তখন ছিল সবচেয়ে বড় অস্ত্র। এক অমাবস্যার রাত রাজবাড়ির উত্তর দিকের অন্দরমহল হঠাৎ আলোহীন হয়ে পড়ে। সেই রাতেই রানী সৌদামিনী দেবী নিখোঁজ হন। সরকারিভাবে বলা যায় তিনি নাকি মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছেন, কিন্তু দেহ কখনো পাওয়া যায়নি। শুধু রাজবাড়ির একটি গোপন কক্ষের মেঝেতে পাওয়া গিয়েছিল রক্তের দাগ আর ভাঙা নুপুর। রাজার মৃত্যুর পর কয়েক মাস পর এরপর থেকেই রাজবাড়িতে অশান্তি। এক দেওয়ান উন্মত্ত হয়ে যায়, এক প্রহরী গভীর রাতে সিঁড়ি থেকে পড়ে মারা যায়, আর সরাসরি ষড়যন্ত্রে জড়িত ছিল যারা সরাসরি ষড়যন্ত্রে জড়িত ছিল তাদের কেউ স্বাভাবিক মৃত্যু হয়নি। লোকেরা ফিসফিস করে বলতে শুরু করে, রানী ফিরেছে। 2018 সাল কলকাতা থেকে এক গবেষক আসে, নাম ঋত্বিক মুখার্জি। বিষয় বর্ধমান রাজবংশ। সেই রাজবাড়িতে বিশেষ অনুমতি নিয়ে রাতে থাকার সুযোগ পায়। প্রথম 2 রাত কিছু হয় না। তৃতীয় রাতে ঠিক রাত 2:17 তার ঘরের দরজার সামনে নুপুরের শব্দ। ঋত্বিক দরজা খোলে, কেউ নেই, কিন্তু করিডোরের শেষ প্রান্তে একটি সাদা অবয়ব। ঋত্বিক ধীরে ধীরে এগোয়। হঠাৎ অবয়বটি থেমে যায়। এক
নারী কণ্ঠ। আমার কথা লিখবে? ঋত্বিক কাঁপা গলায় বলে, আপনি রানী সৌদামিনী? নারী ঘুরে তাকান। চাঁদের আলোয় দেখা যায় চোখে জল নেই, কিন্তু বেদনা অসীম। আমাকে বিশ্বাসঘাতক বলা হয়েছিল। তিনি বলেন, কিন্তু আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। তারপর ঋত্বিক অজ্ঞান হয়ে যায়। পরের কয়েক সপ্তাহ ঋত্বিক রাজবাড়ির গোপন নথি খোঁজে। একটি লুকানো দলিল পায়, যেখানে প্রমাণ মেলে রানীকে হত্যা করা হয়েছিল। জীবন্ত অবস্থায় তাকে গোপন কক্ষে বন্দি করে রাখা হয়েছে। সেখানেই তার মৃত্যু হয়। ঋত্বিক সব প্রকাশ করে দেয়। খবর ছড়িয়ে পড়ে। সেই প্রকাশের পর এক অদ্ভুত ঘটনা ঘটে। রাজবাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা হয় না। নুপুরের শব্দ থেমে যায়। আর রাতগুলো হঠাৎ শান্ত। শেষ রাতে ঋত্বিক স্বপ্ন দেখল। রানী সৌদামিনী দেবী হাসছেন, বলছেন, এবার আমি মুক্তি। আজও বর্ধমান রাজবাড়িতে গেলে গাইডরা এক বিশেষ জায়গায় গিয়ে চুপ করে যায়। কেউ কেউ বলে, ভালো করে কান পাতলে এখনো শোনা যায় নরম নুপুরের আওয়াজ, কিন্তু সে আর ভয়ের নয়, সে ইতিহাসের। খুবই ভয়ানক ঘটনা শুনলাম। তো ঘটনাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমাকে কিভাবে ঘটনা পাঠাবে? ভুতুরে গল্প 123@gmail.com অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠিয়ে দিও। চলো বন্ধুরা, আবার পরের সপ্তাহে কথা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই। ভুতুরে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে।